আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকার যে কোয়ান্টাম সংখ্যা। শ্রোডিঞ্জারের যে আমরা যে আগের ক্লাসে শ্রোডিঞ্জারের যে সমীকরণ আমরা পেলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা কক্ষকে ধারণা পেয়েছিলাম। তো যাই হোক, তাহলে একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, বিভিন্ন কক্ষ হোক কক্ষকে হোক, সে যে ধারণাগুলো আস্তে আস্তে আমরা সব পাচ্ছি, তো তাদেরকে তো আমাদের নির্দিষ্ট তাদের পজিশানটা বলতে হবে মোটামুটি, হ্যাঁ, প্রবাবলি। তাহলে সেই ক্ষেত্রে ওদেরকে জানার জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা আমাদের প্রয়োজন হয়েছিল। তো দেখো, মানে আমাদের কোনো পরমাণুর মধ্যে মানে একটা যে ইলেকট্রন আছে, তার যে নির্দিষ্ট প্রকৃতি এবং তার অবস্থানটা আমাদের প্রবাবলি জানার জন্য আমাদের কী হচ্ছে, কোয়ান্টাম সংখ্যাটা খুব জরুরি। তো সেই জন্য আমরা এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মূলত এইটার কোনো একটা ইলেকট্রনের অবস্থানটা আমরা বলতে পারি। সেটা কী কী? একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এন দ্বারা এক্সপ্রেস করি, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ছোট এম দ্বারা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে স্মল এস দ্বারা আমরা এক্সপ্রেস করি। তো দেখো, এই যে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যাগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপড হয়েছে বলতে এগুলো কিন্তু একদমই যে নতুন জিনিস তা কিন্তু নয়। এগুলো সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা করেছি এবং সেগুলোর থেকে ডেভেলপড হয়েই কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলোর কিন্তু আবির্ভাব হয়েছে বা কোয়ান্টাম সংখ্যাগুলো এসেছে। তাও কীভাবে? দেখো, আমি প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যাকে ধরে ধরেই জিনিসগুলো বোঝাবার চেষ্টা করছি কীভাবে এসছে পুরনো লিক ধরে। মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা কিন্তু দেখো আমরা সেই বোর্ড থেকেই পেয়ে আসছি। অর্থাৎ সেক্ষেত্রে কি আমরা জানি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কে, এল, এম, এন এইসব আমরা পেয়েছিলাম। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কথা পেলাম না। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কিন্তু আমাদের বললো বিজ্ঞানী সমারফিল্ড। তিনি বললেন যে কি আমাদের কক্ষগুলো যে আছে সেগুলো যে শুধু যে বৃত্তাকার হবে তা নয়, উপবৃত্তাকারও হতে পারে। এবং সেক্ষেত্রে উনি কিন্তু যে আমাদের দিলেন, সেক্ষেত্রে এনের নির্দিষ্ট মানের জন্য তাদের আরও কিছু মান পাওয়া যাচ্ছিল, যেগুলোতে হয়েছিল কি এনের মানটা সেক্ষেত্রে একটু তার নির্দিষ্ট মানের রেসপেক্টে সেই যে মানগুলোর জন্য আমাদের কী হচ্ছিল, বৃত্তাকার এবং উপবৃত্তাকার উভয় প্রকার কক্ষপথেরই উনি ধারণা দিচ্ছিলেন। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, দেখো আমাদের জিম্যান ইফেক্ট নিয়ে যে আমরা যে বলেছিলাম, জিম্যান প্রভাব, হ্যাঁ, তো জিম্যান প্রভাবের সাহায্যে আমরা কী পেয়েছিলাম, সেখানে কিন্তু একটা কোনো বর্ণালী সে কিন্তু আরও সূক্ষ্মতর বর্ণালীতে আমাদের কী হয়েছিল, ভেঙে গিয়েছিল। সেইখান থেকে ধারণা পেয়েছিলাম আমরা কি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা সর্বাধুনিক এবং সেক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রনের স্পিনগুলো কোন দিকে থাকছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তো যাই হোক, আমরা এখানে কিন্তু প্রথমে শুরু করব মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে এই যে ধরো আমাদের নিউক্লিয়াস আর তার চারদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে, তো এগুলোতে যে কক্ষপথগুলোতে যে ঘুরছে এদের কিন্তু একটা নির্দিষ্ট এনার্জি আছে, যে এনার্জির ক্যালকুলেশন কিন্তু অলরেডি আমরা করেছিলাম বোর তত্ত্বের সাহায্যে। সেখানে কি দেখেছিলাম যে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট শক্তি সম্পন্ন। এই যে শক্তি সম্পন্ন যে স্তরগুলোকে, এগুলোকেই বলা হচ্ছে মুখ্য শক্তি স্তর অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা আমাদেরকে একটা নির্দিষ্ট এনার্জিকে এক্সপ্রেস করছে। এর অনুরূপভাবে তারপরে আবার একটা ধরো শক্তি স্তর, এইটা একটা শক্তি স্তর, তাহলে এই শক্তি স্তর এও একটা শক্তি স্তর। তাহলে এদেরকে এক্সপ্রেস করার জন্য কতগুলো সংখ্যার আমাদের করা হলো, উপস্থাপনা করা হলো। সেই সংখ্যাগুলো কি, ধরো এইটা যদি মুখ্য শক্তি স্তর যদি 1 হয়, তাহলে এন সমান বলা হচ্ছে কত, 1। এটা এন সমান 2, অনুরূপভাবে এন সমান 3, এন সমান 4। এবং এই যে কক্ষগুলো আছে আমাদের মুখ্য শক্তি স্তরগুলো আছে, সেই শক্তি স্তরগুলোকে আমাদের কি নামে এক্সপ্রেস করা হচ্ছে, যদি এন সমান যদি আমাদের 1 হয় তখন তাকে বলা হচ্ছে কে, যদি এন সমান যদি 2 হয় তাকে বলা হচ্ছে এল, এন সমান যদি 3 হয় তাকে বলা হচ্ছে এম, এন সমান যদি 4 হয়
তাকে বলা হচ্ছে এন। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন শক্তি স্তরগুলোকে আমরা এখানে কিন্তু আমরা এক্সপ্রেস করছি। এবং দেখো এখানে আমাদের এই যে বিভিন্ন যে শক্তি স্তরগুলো আছে, সেই যে শক্তি স্তরগুলোকে যে পরপর কেএলএম আকারে আমরা যে বলছি, তো এই যে শক্তি স্তরগুলো সম্বন্ধে তাহলে আমরা কী ধারণা পাচ্ছি? এই শক্তি স্তরগুলো থেকে ধারণা পাচ্ছি, দেখো এনের মান যত বাড়ছে এই শক্তি স্তরগুলো দেখো আকার কিন্তু তত বাড়ছে। অর্থাৎ এনের মান যত কম হবে সে কিন্তু তত নিউক্লিয়াসের কাছে হবে, এনের মান যত বেশি হবে সে কিন্তু নিউক্লিয়াসকে তত দূরে সরিয়ে যাবে। এবং আমি যখন ভাববো যে ধরো আমাদের ওয়ান ইলেকট্রন সিস্টেম, ধরো হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে যখন আমি ধরো বিভিন্ন যে শক্তি স্তরগুলো আছে আমাদের, সেক্ষেত্রে হয়তো সব শক্তি স্তরে ইলেকট্রন নাও থাকতে পারে, কিন্তু শক্তি স্তরগুলো তো আছে। তাহলে সেই যে শক্তি স্তরগুলো তো আছে, সেই শক্তি স্তরগুলোর কিন্তু মান, এনের মান যত বাড়বে, দেখো এনের মান যত বাড়বে মান বৃদ্ধি যত পাবে, এনের মান যত বৃদ্ধি পাবে তত আমাদের কী হবে, তাদের কিন্তু ইলেকট্রনের শক্তি তত বৃদ্ধি পাবে। দেখো কী করে বৃদ্ধি পাবে? তুমি বলে স্যার আমি তো যেটা জানতাম যে একটা শক্তি স্তরে এনার্জি কত, কি ইএন সমান -2π² mz² e⁴/n² h²। তাহলে শক্তির মানটা বাড়ছে কী করে? আমি স্যার ধরুন এখানে আমি কী করলাম, এই ক্ষেত্রে এনের মান আমি 4 বসালাম, তাহলে তো মানটা কমে যাওয়ার কথা। কিন্তু দেখো এখানে কী দেওয়া আছে সামনে, নেগেটিভ সাইন, অর্থাৎ আমার নেগেটিভের মানটা যত কমবে তার মানে কি, সে মানটা বাড়ছে অরিজিনালি। তাই যেহেতু এটা নেগেটিভ, তাই সেই রেসপেক্টে এনের মান যত আমাদের বাড়বে সেক্ষেত্রে শক্তির মান কিন্তু তত বৃদ্ধি পাবে। আর কি না, এই যে আমাদের কক্ষগুলোতে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই ইলেকট্রনগুলো ঘূর্ণনকারে এক একটা কক্ষে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যাটা হচ্ছে কত, 2n²। 2n² সংখ্যক ইলেকট্রন আমাদের এক একটা কক্ষে থাকতে পারে। তবে এর কিছু একটু বাউন্ডেশন আছে বলতে এনের মান আমাদের ম্যাক্সিমাম 3 পর্যন্ত আমরা বলতে পারি, কিন্তু এনের মান যখন হয়ে যাবে 4, ধর প্রথম কক্ষপথে কত, n সমান 1, তাহলে প্রথম কক্ষপথে কত ইলেকট্রন থাকবে, 2 × 1² সমান কত, 2। 2 নম্বর কক্ষপথে কত, 2 × 2² সমান কত, 8। কিন্তু আমাদের এই যে কক্ষপথগুলো যা আছে, এনের মান যখন 4 হয়ে যাচ্ছে, তাহলে 2 × 4² সমান কত, 32। কিন্তু বাস্তবে দেখো আমাদের সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি কিন্তু ইলেকট্রন থাকে না। সর্ববহিস্থ যা কক্ষ আমাদের আছে, সেই সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকে না। তাই এই 2n² ফর্মুলাটি কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যা কত, 3 পর্যন্তই অ্যাপ্লিকেবল, 4-এর ক্ষেত্রে না নেওয়া ভালো। আর কি, এরপরে দেখো এই যে কক্ষগুলো আছে, এই শক্তি স্তরগুলো আছে, এর থেকে আমরা আগের শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে একটা ধারণা পেয়েছিলাম, কক্ষকের ধারণা পেয়েছিলাম। তো সেই কক্ষক যদি আমরা নির্ণয় করবো, আমরা এর ক্ষেত্রে দেখাবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাতে দেখাবো কক্ষক নির্ণয়। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা হবে, সেটার রেসপেক্টে কক্ষকের সংখ্যা হবে সমান n²। কক্ষকের সংখ্যা, এর মধ্যে যেটা কক্ষক হবে সেটা হচ্ছে n²। যাই হোক, তো দেখো এখানে প্রথমে একটা জিনিস একটাকে বলে দিই, কারণ এই টার্মগুলোর সঙ্গে না হলে গুলিয়ে যাবে। দেখো আমরা এক একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলোকে তো একদম মানে খুব নিশ্চিতভাবে বলার চেষ্টা করব। তাই সেক্ষেত্রে ইলেকট্রনের যে অবস্থানটা নির্ণয় বলার জন্য আমরা কিন্তু পরপর বিভিন্ন যে আমাদের শক্তি স্তর আছে সেগুলোর দিকে আমরা এগিয়ে যাব। তো দেখো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কক্ষ, এটাকে ইংরেজিতে কী বলে, অরবিট। এই অরবিটের মধ্যে কে থাকবে, সাব অরবিট বা উপকক্ষ, সাব অরবিট। এই উপকক্ষের মধ্যে কে থাকবে, অরবাইটাল বা কক্ষক। এই কক্ষকের মধ্যে, প্রত্যেকটা কক্ষকের মধ্যে 2টো করে ইলেকট্রন থাকবে, যারা কি করবে, একটা ক্লকওয়াইজ স্পিনে থাকবে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে থাকবে। যাই হোক, এই টার্মগুলো বলে দিল এই কারণে, কারণ পরপর যে আমাদের আছে এগুলো বুঝতে সুবিধা হবে। প্রথমে কক্ষ, তারপরে উপকক্ষ, তারপরে কক্ষক। তো
তো দেখো এই হচ্ছে আমাদের কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কী কী বিষয়ে ধারণা পেলাম দেখো না, একটা যে বিভিন্ন যে শক্তি স্তরগুলো আছে সেই শক্তি স্তরগুলোর মধ্যে ইলেকট্রনগুলো কীভাবে থাকছে, আচ্ছা সেই শক্তি স্তরগুলোর কী কী নাম, আচ্ছা 2 নম্বর হচ্ছে শক্তি স্তরটা কীভাবে শুরু থেকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের সেক্ষেত্রে আমাদের যে শক্তি স্তরগুলো আছে তাদের ক্ষেত্রে যে তাদের এনার্জিগুলো যেগুলো আছে সেই এনার্জিগুলোর সম্বন্ধে আমরা ধারণা পেলাম, এবং সেই যে কক্ষকগুলোতে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে এবং তার মধ্যে কত কক্ষক থাকতে পারে সেটা সম্বন্ধে আমরা একটু ধারণা পেলাম। এরপর দেখো আমরা চলে আসছি, এরপর আসছে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। দেখো প্রত্যেকটা কক্ষের মধ্যে আবার কি আছে না উপকক্ষ আছে। তাহলে এই উপকক্ষগুলো একটা নির্দিষ্ট শক্তি বিশিষ্ট। এই উপকক্ষগুলোর এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সম্বন্ধে ধারণা কে দেন প্রথম, বিজ্ঞানী সমারফিল্ড। কিন্তু বিজ্ঞানী সমারফিল্ড কিন্তু এই উপকক্ষ সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা দিয়েছিলেন এবং সেটা বোঝাচ্ছি। দেখো যে আমরা এখন বলবে যে আমাদের এই জিনিসটা জানা দরকার যে এই ধরো আমাদের একটা নিউক্লিয়াস, তার চারদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, তাহলে আমরা কি জানি বোর তত্ত্ব থেকে কি পেয়েছিলাম, বোর তত্ত্বকে পেয়েছিলাম যে এই কক্ষটার কিন্তু এনার্জিটা ফিক্সড, এই কক্ষটার এনার্জিটা ফিক্সড। তার মান কত, যদি এন এর মান যদি আমাদের 2 হয় তাহলে এর মান কত, এন এর মান হচ্ছে -2π² mz² e⁴/2a² × h²। এরপর আমাদের ধরো যদি হাইড্রোজেন হলে তার জেজের মান 1, হিলিয়াম হলে জেজের মান 2। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, এই শক্তি স্তরগুলোর মধ্যেও যে আরও ছোট ছোট শক্তি স্তর আছে যাদের মধ্যে প্রায় সমান হলেও তাদের শক্তির কিন্তু অল্প পার্থক্য থাকছে, এবং সেই যে শক্তির পার্থক্য সম্পন্ন যে স্তরগুলো আছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে উপকক্ষ। এই উপকক্ষের মধ্যে কিন্তু বিভিন্ন উপকক্ষের মধ্যে কিন্তু বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। দেখো জিনিসটা কেমন, দেখো আমরা যেটা ধারণা অলরেডি সমারফিল্ড থেকে পেয়েছিলাম। কীভাবে দেখো, যদি আমাদের সমারফিল্ড থেকে আমরা পেয়েছিলাম এন এর মান যদি আমাদের 4 হয় তাহলে আমাদের দেখো এক্ষেত্রে আরও 4টে আমরা সংখ্যা পাচ্ছিলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে। কী কী, এল সমান কী পাচ্ছিলাম 1 2 3 4। এখানে আমাদের কোয়ান্টাম সংখ্যাতে বলা হচ্ছে যদি এন এর মান যদি আমাদের 4 আসে তাহলে এর সংখ্যাটা আসবে, অর্থাৎ যে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যা হবে সেক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের যেটা বলেছিল যে মিনিমাম এনার্জি স্টেটটা কত 1, সর্বোচ্চ কত ওর যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা সেইটাই। কিন্তু আমাদের কোয়ান্টাম থিওরিতে বলা হচ্ছে যে এর মিনিমাম এনার্জি স্টেট কত 0। 0 মানে কিন্তু একটা সংখ্যা, এটাকে বোঝাবার জন্য, এটা একটা সিগনিফাই করার জন্য, এর মানে কিন্তু ওর এনার্জি 0 নয়, এ কিন্তু একটা সংখ্যাটি দিয়ে বোঝানোর জন্য এটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ ধরো এন এর মান আমাদের 4, তাহলে এল এর মান আমি কী কী পাবো 0 1 2 3, কারণ দেখো সর্বোচ্চ আমাদের কত আসবে n-1 মানে 3, সর্বনিম্ন কত আসবে 0। তাহলে এই দেখো আমি 4টে মানে আমাদের যে উপকক্ষ আছে সেই উপকক্ষ বা উপশক্তি স্তর সম্বন্ধে আমি ধারণা পেলাম। অনুরূপভাবে এন এর মান ধরো আমাদের কত হলো 3, তাহলে সেক্ষেত্রে আমি পাবো 0 1 2। এবার এইটা যদি আমি সমারফিল্ডের সাথে ম্যাচ করাই, সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যার সঙ্গে, তাহলে দেখো সমারফিল্ড কিন্তু এটা সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। কেন দেখো দিয়েছিলেন বা কীভাবে দিয়েছিলেন, ধরো আমাদের এন এর মান কত না, এন এর মান ধরো 3, তাহলে এক্ষেত্রে আমাদের কক্ষপথগুলো কিন্তু বৃত্তাকার এবং উপবৃত্তাকার উভয়ই আসতে পারে। কীরকম, যখন এন এর মান 3 তখন কিন্তু বৃত্তাকার, এন এর মান যখন 2 তখন কী হচ্ছে, এল এর মান যখন 2 তখন এটা বৃত্তাকার। এরপর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এন এর মান 3, এবার এল এর মানটা আমাদের কী আসছে 0 1 2, তাহলে যখন এল এর মানটা 2 তখন ওটা কিন্তু বৃত্তাকার। এরপরে দেখো যত এল এর মানটা কমবে তত কিন্তু উপবৃত্তটা আরও বাড়বে। তাহলে এইটা যদি এল সমান যদি হয় কত আমাদের 2, তাহলে এইটা এল সমান 1, যদি আরও ইলিপ্টিক্যাল হয় তখন এল সমান কিন্তু 0।
বোঝা গেল? তাহলে এই জিনিসটা সম্বন্ধে ধারণা কিন্তু অলরেডি আমরা সমারফিল্ড থেকে পেয়েছিলাম। দেখো, আর এই যে তাহলে উপকক্ষগুলো যেগুলো আসছে, সেই তাহলে এই উপকক্ষগুলোর তাহলে আমাদের নাম কি হবে সেইটা দেখো জানার জন্য উপকক্ষগুলোর দেখো উপকক্ষগুলোর নাম জানার জন্য বা এদেরকে নাম দেওয়া হয়েছে সেগুলো কি, যখন এল এর মান ধরো 0, 1, 2, 3 ইত্যাদি যখন আসছে আমাদের, তখন দেখো এদের নাম দেওয়া হচ্ছে এস, পি, ডি, এফ। অর্থাৎ এল এর মান দেখো এল এর মান যখন আমাদের কথা আসছে 0, তখন সেটাকে বলছি এস উপকক্ষ। যখন 1 তখন সেটা বলবো পি উপকক্ষ। যখন 2 সমানটা বলবো ডি উপকক্ষ। যখন এফ সমানটা কি বলবো 3 এল এর মান যখন 3 তখন তা কী বলবো এফ উপকক্ষ। দেখো এরপরে এদের নামগুলোর সাথে কিন্তু এদের কোয়ান্টাম, মুখ্য কোয়ান্টাম সংখ্যাকেও জুড়ে দেওয়া হয়। দেখো জিনিসটা কেমন, ধরো এন সমান যখন আমাদের 4, তাহলে এর আমি কী কী উপকক্ষ পাবো? এল সমান 0, 1, 2, 3। তাহলে কি কি না এস, পি, ডি এবং এফ। যখন আমরা লিখবো এই উপকক্ষগুলোকে, তখন এর সাথে কি জুড়ে দেবো? সামনে তাদের কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যাকেও জুড়ে দেবো। কি পাবো না 4s, 4p, 4d, 4f। অনুরূপভাবে যখন আমি এন এর মান নেবো 3, তখনও কিন্তু এল এর মান আমি কী পাবো 0, 1, 2। তাহলে যখন এটাও কিন্তু আমাদের এস, এটাও পি, এটাও ডি, কিন্তু এই এসটা কোন শক্তি স্তরের? এই এসটা হচ্ছে কিন্তু মুখ্য শক্তি স্তর 3-এর, তাই একে লেখা হচ্ছে 3s, 3p, 3d। তাহলে আমরা এখানে বুঝতে পারো যে প্রত্যেকটা ধরো যে শক্তি স্তরগুলো যে আছে, এই শক্তি স্তর এরও কিন্তু থাকতে পারে এস, এরও পি, ডি থাকতে পারে, এরও এস, পি, ডি, এফ থাকতে পারে। তাহলে এর এসকে কী বলবো 1s, এর এসকে কী বলবো 2s, এর এসকে কী বলবো 3s। এই জন্য কিন্তু আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা সামনে দেওয়া হয়। দেখো, এবং এদের দেখো যে এসপিডিএফ, এদের কিন্তু যে নামগুলো নেওয়া হয়েছে, এটা এস মানে এটাকে বলা হয় সার্ফ, এসকে বলা হয় সার্ফ। আচ্ছা, পিকে বলা হয় প্রিন্সিপাল। আচ্ছা, আমাদের ডিকে বলা হয় ডিফিউজ এবং এফকে বলা হয় ফান্ডামেন্টাল। এই নাম অনুসারে এদের নামকরণ করা হচ্ছে এসপিডিএফ। আচ্ছা, এই যে উপশক্তি স্তরগুলো আছে, যেমন আমাদের যে মুখ্য শক্তি স্তর এনের ক্ষেত্রে যে শক্তি স্তরগুলোর যে এনার্জি দেখো ডিফারেন্স হচ্ছিল, এই যে এনার্জি দেখো ডিফারেন্স হচ্ছিল, এর যে এনার্জি এর এনার্জি তো এক নয়। তাহলে এদের এনার্জি যেমন ডিফারেন্স হচ্ছে, এরা কোনো একটা মুখ্য শক্তি স্তরের অন্তর্গত হলো, এদের কিন্তু এনার্জিরও সামান্য পার্থক্য দেখা যায়। এবং সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো উপশক্তি স্তরগুলোর, সেগুলো দেখা যাবে যে এদের যে এনার্জির মানগুলো কীরকম হবে। এদের এনার্জির মানগুলো হবে যে এস লেস দ্যান পি, লেস দ্যান ডি, লেস দ্যান এফ। অর্থাৎ এক্ষেত্রে যত আমি উপকক্ষগুলোর দেখো আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মানটা বাড়বে, তত কী হবে তাদের ক্ষেত্রে এনার্জির মানটাও কিন্তু উপকক্ষগুলোর বাড়বে। এবং আর কি আমরা এখান থেকে ধারণা পাচ্ছি? আর দেখো ধারণা পাচ্ছি উপকক্ষগুলোর আকৃতি সম্বন্ধে। উপকক্ষগুলোর আকৃতি সম্বন্ধে বলতে উপকক্ষ মানে আমাদের যে যে কক্ষগুলো পাচ্ছি আমরা এসপিডিএফ, এদের আকার সম্বন্ধে আমরা কিন্তু ধারণা পাচ্ছি। কীরকম দেখো, যদি দেখো যখন আমাদের এল এর মানটা সর্বোচ্চ হচ্ছে, অর্থাৎ দেখো আমাদের এন এর মান ধরো আমি নিলাম 3, তাহলে এল এর মান কী পাচ্ছি 0, 1, 2। যখন আমি দেখো এর সর্বোচ্চ মানটা পাচ্ছি, তখন কিন্তু এটা বৃত্তাকার। কিন্তু যখন আমি এর মানগুলো আসছে তো কমে আসছে এল এর ভ্যালুগুলো, তত কিন্তু উপবৃত্তাকার শুধু হচ্ছে তা নয়, এবং উপবৃত্তের কিন্তু আমাদের যে উপবৃত্ত সে কিন্তু আরও বেশি করে উপবৃত্তগত মেজর অ্যাক্সিসের মানটা তত বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এছাড়া আমাদের এই যে এখানে মনে প্রশ্ন জাগবে যে তাহলে এক একটা কক্ষপথে কতগুলো উপকক্ষ থাকতে পারে, তার দেখো নির্দিষ্ট ফর্মুলেশন। সেটা কি না 2 × 12 + 1, 2 × 12 + 1। অর্থাৎ দেখো আমাদের যখন আমাদের কী হবে, দেখো আমাদের যদি n সমান 1 যদি হয়, বা ধরো আমি বললাম যে উপকক্ষের সংখ্যা, তাহলে l সমান যখন 0, তখন তাহলে আমাদের এখানে কটা থাকতে পারে এই উপকক্ষ সংখ্যা আমাদের এল। তাহলে এক্ষেত্রে আমাদের কী হবে না 2 × 0 +
1, অর্থাৎ এক একটা উপকক্ষে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে তার আমরা একটা কিন্তু ধারণা পেতে পারি। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা তাহলে মনে প্রশ্ন হচ্ছে তাহলে এস উপকক্ষে কটা ইলেকট্রন থাকবে, পি উপকক্ষে কটা ইলেকট্রন থাকবে, ডি এ কটা থাকবে, এফ এ কটা থাকবে। তাহলে সেটা কী ফর্মুলেশন না 2 × 12 + 1। তাহলে দেখো এখানে এসের ক্ষেত্রে এল এর মান কত, এল এর মান কিন্তু দেখো আমাদের ক্ষেত্রে কত 0। তাহলে এই ক্ষেত্রে কটা ইলেকট্রন থাকবে, তাহলে 2 × 0 + 1 মানে কটা, দুটো ইলেকট্রন দেখো থাকছে। পি উপকক্ষে তাহলে কতগুলো থাকবে, এল সমান পি উপকক্ষের ক্ষেত্রে এল সমান কত 1, তাহলে 2 × 1 + 1 সমান কত আসবে 6টা। দেখো ডি এর ক্ষেত্রে কটা, এল সমান কত 2, তাহলে 2 × 2 + 1 সমান কটা 10টা। আবার এফ উপকক্ষের মধ্যে কটা থাকবে, এফ এর ক্ষেত্রে এল এর মান কত 3, তাহলে 2 × 3 + 1 সমান কটা না 14টা। তাহলে দেখো এই ক্ষেত্রে প্রত্যেকটা উপকক্ষে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে সেটার আমরা ধারণা পেলাম। যেমন আগের মুখ্য কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা কী পেলাম 2n² ফর্মুলা, যে অর্থাৎ এক একটা কক্ষকে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। এবার ওই কক্ষগুলোর মধ্যে যে উপকক্ষগুলো আছে সেই উপকক্ষগুলোর মধ্যে কটা করে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ পরিমাণে তার সংখ্যাটা আমরা কিসে পেলাম না 2 × L12 + 1 এই ফর্মুলার সাহায্যে। এবং এই যে ইলেকট্রনগুলো যে আমাদের উপকক্ষে যে ঘূর্ণনশীল অবস্থায় থাকছে তাদের যে কক্ষ মানে আমাদের যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার মানটা কত হবে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মানটা হবে L × L + 1 × h/2π। এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান বা আমাদের যে কক্ষীয় যে কৌণিক ভরবেগের যে মানটা তার মানটা কত আসবে না এইটা। দেখো সেই ক্ষেত্রে দেখো আমাদেরকে যদি মান পুট করি তাহলে সেক্ষেত্রে যদি এস উপকক্ষের ক্ষেত্রে হয় তাহলে তার আমাদের যে কৌণিক ভরবেগের যে আমাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাই বা কক্ষকীয় যে আমাদের কৌণিক ভরবেগ তার মান কত আসবে না 0 × 0 + 1 × h/2π সমান h/2π। এইভাবে দেখো আমরা প্রত্যেকটা যে আছে উপকক্ষগুলো যে আছে সেই উপকক্ষের মধ্যে যে ইলেকট্রনগুলো যে অবস্থান করছে তাদের যে কক্ষকীয় যে আমাদের কৌণিক ভরবেগ তার মানটা আমরা গণনা করতে পারলাম।